এদিকে কাউসার হামিদের জীবন মৃত্যুর খুবই কাছে। ডাক্তাররা বলে দেয় 7 দিনের মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে না পারলে ওনাকে বাঁচানো পসিবল হবে না। উনি পুরো লাইফ সাপোর্টে। আমার ভাই ইন্ডিয়ার অনেক দালাল ধরে একটি কিডনি নেওয়ার জন্য। ভারতে অনেক অনেক দালাল চক্র আছে যারা মানুষের অঙ্গ এবং চোখ, কিডনি এসব নিয়ে বিজনেস করে। 3 দিন পার হয়ে যায়, কোনো কিডনি সেলার খুঁজে পাইনি। কিডনি সেলার পেয়েও ম্যাচ হচ্ছে না। যার তার থেকে তো আর কিডনি নেওয়া যায় না যদি ম্যাচ না হয় সবকিছু। আর ওনার কষ্ট আমার সহ্য হচ্ছিল না। একটা কিডনি নিয়ে অনেক বাধা নির্দেশ এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে অনেক সুস্থভাবে বাঁচা যায়। এতদিন এটা বুঝেছি মেডিকেলে থাকতে থাকতে। শেষ মুহূর্তে আমি বলি আমি কিডনি দেব যদি আমার সাথে সব মিলে যায়। আমি মেডিকেলে সব টেস্ট করাই এবং আল্লাহর অশেষ রহমতে সব মিলে যায় ওনার সাথে। আমার ভাই সেদিনও নির্বাক ছিলেন, একটু টু শব্দ করেনি, শুধু জড়িয়ে ধরে কান্না করে বলেছেন, একটা ভাইয়ের জন্য, 2টা সন্তানের পিতার জন্য আমি আমার বোনটার জীবন নষ্ট করে দিলাম। কাউসার হামিদ কখনো আমার ভাইকে বউয়ের ভাইয়ের চোখে দেখেননি এবং আমার পরিবারও তাকে নিজের পরিবার মনে করে। কাউসার হামিদ আমার পরিবারের জন্য ভীষণ ভালো ছিল। অপারেশনের আগের মুহূর্তে আমার শুধু কান্না আসতো আর নামাজ পড়তাম, কিন্তু ওনার চেহারার আর কষ্ট দেখলে নিজের সব কষ্ট ভুলে যেতাম। অপারেশনের আগে উনি আমাকে বলেন, আমার কিছু হলে তুমি আমার 2টা সন্তানকে আগলে রাখবে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগে উনি ওনার 2টা সন্তানকে আমার হাতে তুলে দিয়ে যায়। যদি অপারেশনের সময় ওনার কিছু হয়ে যায়, মৃত্যুর ভয় সবারই থাকে। কাউসার হামিদ এটা জানে ওনার সাথে আমার মনের মিল না হলেও আমি সন্তানদের ভীষণ ভালোবাসি এবং ওদের আজীবন আগলে রাখবো। অপারেশনের একদিন আগে থেকে আমার একদম ভারী খাওয়া নিষেধ, শুধু লিকুইড জাতীয় খাবার খেতে দেয়। আমাকে ভর্তি করিয়ে নেয় এবং পুরো অবজারভেশনে রাখে একদিন আগে থেকে। আল্লাহর অশেষ রহমতে কিডনি প্রতিস্থাপন ভালোভাবে হয়ে যায়। আমার 5 ঘন্টা পর হুঁশ আসে। অপারেশনের পর উনার একদিন পরে আমাকে 11 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং আমাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয় এবং আজীবনের জন্য কচুর লতি, কচু শাক, ফুলকপি, মূলা অনেক অনেক খাবার খেতে নিষেধ করে এবং এটাও বলে দেয় যে খেলে খুব অল্প পরিমাণে, না খেতে পারলে তোমার জন্য ভালো। অপারেশনের পর হাসপাতালে থাকাকালীন কাউসার হামিদের চোখে মুখে আমার জন্য ভালোবাসা খুব করে চোখে পড়ে আমার। উনি বেডে শুয়ে আছে, অথচ আমাকে উনি খাওয়ার সময় এটা সেটা খাইয়ে দিত। আমার চুলে লেয়ার কাট ছিল, ওনার হাতে স্যালাইন চলছে, অথচ অনেক সময় যখন চোখের সামনে আমার চুল চলে আসতো উনি সেগুলো সরিয়ে দিতেন। ভারতে 3 মাস থাকার পরে আমরা বাংলাদেশে আসি এবং 3 মাস পরে আবার যেতে বলে। ভারতের ডাক্তার নার্সরা অনেক মানবিক এবং ওখানে চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক ভালো, হাতের নাগালে। টেস্টের টাকাও অনেক কম লাগে। পালিয়ে যাওয়া লোকটা বর্ডার দিয়ে নাকি লুকিয়ে বাংলাদেশ এসেছে। কাউসার হামিদ ওনাদের থেকে 2 লাখ টাকা নিতে নিষেধ করে দেয়। আর টাকাটা নিতে চাইলেও তারা দিতে পারতো না, কারণ তারা খরচ করে ফেলেছে আর তাদের দেওয়ার মতো সামর্থ্য নেই। দেশে আসার পর আমাদের সংসারটা প্রাণ ফিরে পায়। উনি কলেজে যেতেন না, মেহেদি স্কুলে চলে যেত। বাবুনিকে ও স্কুলে দিয়ে আসার পর উনি আর আমি পুরো ঘরময়। উনি আমার সাথে কথা বলতেন, রান্নাঘরে চেয়ার নিয়ে বসে থাকতেন, পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিতেন। যেদিন ওনার খারাপ লাগতো শুয়ে থাকতো বিছানায়, আমাকে বলতো তুমি রুমে সব নিয়ে এসে কাটাকাটি করে নাও। আমিও রুমে তরকারি সব নিয়ে এসে নিচে বসে কুটে নিতাম আর উনি খাটে শুয়ে থাকতেন। আমাকে একটু পর পর নেহা নেহা বলে ডাকতেন। একসাথে খাবার খেতাম, বাবুনির সাথে খেলতাম। আর মেহেদি বড় হয়ে যাওয়াতে লজ্জা পেত আমাদের সামনে বেশি সময় বসলে। উনি অসুস্থতা হওয়ার পর শারীরিক সম্পর্ক একদম অফ, তবে আমি মানসিকভাবে ভীষণ খুশি ছিলাম। আমরা ধীরে ধীরে আবার সুস্থ জীবনে ফিরে গেলাম। উনিও কলেজে যাওয়া শুরু করলেন। কলেজে গেলে আমাকে 1 ঘন্টা পর পর ফোন দিয়ে বলতেন, নেহা কি করছো তুমি? নেহা আসার সময় কি আনবো? নেহা এটা করো ওটা করো। আমার ভীষণ ভালো লাগতো। উনি আবার বলতে লাগলেন, নেহা এবার তুমি একটা বাচ্চা নিয়ে নাও। বাবুনিও বড় হয়ে গেল, 6 বছর চলছে, এবার একটা বাচ্চা নিয়ে ফেলো। আমি কখন মরে যাই কে বলতে পারে? তাছাড়া তোমার নিজের একটা সন্তান হোক। আজকাল দুনিয়া অনেক কঠিন, নিজের সন্তানেরাই দেখে না, সেখানে মেহেদি ও বাবুনি তোমাকে না দেখলে? আপনি তো চিন্তা করিয়েন না, দেখবে না কেন? অবশ্যই দেখবে। আমি সিদ্ধান্ত নিলাম এবার একটা বাচ্চা নিব। আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বাদ দিলাম। একদিন উনি আমাকে বললেন, নেহা রেডি হয়ে নাও, একটু বাহিরে যাব। কোথায় নিয়ে যাবেন আপনি? চলো, গেলে দেখতে পাবে। অতঃপর ব্যাংকে নিয়ে গিয়ে আমাকে ওনার অ্যাকাউন্টে নমিনি করে দেয় এবং কয়েকদিন পরে ওনার বাড়িটা আমার নামে হেবা করে লিখে দেয়। আমি বলি, বাড়ি লিখে দিলেন কেন? আমার তো কিছু দরকার নেই। আমার এত সম্পদের উপর লোভ কোনো কালেই ছিল না, কারণ আমিও যথেষ্ট ধনী পরিবারের সন্তান। উনি হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেলেন, নিয়মিত চেক আপে ছিলেন, তারপরে হঠাৎ করে আবার পেন শুরু হয়। পরে মেডিকেলে নিয়ে যায় এবং সেখানে টেস্টে আসে কিডনির অবস্থা ভালো না। আমার ভাই কোনো কিছু না ভেবে ইন্ডিয়া নিয়ে যায়। যে ডাক্তারের আন্ডারে ওনার অপারেশন হয় ওনার কাছে নিয়ে যায়। উনি আবার ইমার্জেন্সি ভর্তি করিয়ে দেয় এবং ডায়ালাইসিস আবার শুরু করেন। উনি একদম ভেঙে পড়েন। আমি সব সময় ওনাকে সাহস দিই, বলি আপনি ভেঙে পড়বেন না, দরকার হলে আমার বাকি একটা কিডনিও আপনাকে দিয়ে দিব।
উনি বলে, নেহা এমন বলো না। মেডিকেলে থাকা অবস্থায় প্রায় রাতেই উনি ঘুম থেকে দরফর করে উঠে যেতেন আর বলতেন, নেহা আমাকে নিশি নিতে এসেছে, আমি এমন স্বপ্ন দেখলাম। আমি বলি, এমন কিছু হবে না। আমি ভাবিকে ফোন করে বলি এবং কিছু দান সদগা করে দিতে বলি। মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে উনি শুধু আপুকে, ওনার মা বাবাকে স্বপ্ন দেখতেন আর বলতেন, নেহা আমি মনে হয় আর বাঁচবো না, আমার কিছু হলে বাচ্চাদের দেখবে তুমি। আমি সব সময় বলতাম, কিচ্ছু হবে না আপনার। মেডিকেলে থাকা অবস্থায় উনি 2013 সালের 8 জুন সকালে আমাকে বলে, নেহা রে আর একটা বাচ্চা তো হলো না। আমি বলি, আপনি সুস্থ হন, ইনশাল্লাহ হবে। উনি তেমন নাস্তাও খেলেন না। নার্স বকাবকি করলো, কেন নাস্তা খাচ্ছেন না, ওনার শরীর অনেক দুর্বল। আমার হাত ধরে বলে, নেহা তুমি একটু সামনে আসো, তোমাকে কয়েকটা চুমু দেই। উনি এটা প্রায় করতেন, আমাকে চুমু দিতেন, আমি মুখটা সামনে নেই। উনি আমাকে চুমু দিলেন কপালে, গালে। এরপর দুপুরে উনি ঘুমিয়ে যান। আমি হোটেলে গিয়ে গোসল নামাজ শেষ করে ভাইয়াকে নিয়ে একটা ভাতের হোটেলে গেলাম ভাত খেতে। ভাত খেয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি, তখন মেডিকেলে থেকে ফোন করে ইমার্জেন্সি যেতে। আমরা কাছাকাছি ছিলাম, দৌড়ে যাই। আমি 2টার দিকে মেডিকেল থেকে যাই। আজকে কিছুটা সুস্থ ছিলেন উনি, হঠাৎ আবার কি হলো, ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। লাইফ সাপোর্ট দেওয়ার আধা ঘন্টা পর উনি ব্রেন ডেড করেন। 2013 সালের 8 জুন আমি বিধবা হয়ে যাই। আমার 5.5 বছরের সংসার ছিল। ওনাকে ধরে বারবার বলতেছিলাম, উঠে যান না, আপনাকে ভালোবাসি আমি। আমার ভাই মেডিকেলের ঝামেলা নিয়ে বিজি, বিদেশ থেকে দেশে লাশ আনা অনেক ঝামেলা। আমি নিথর হয়ে হাসপাতালের করিডোরে বসে আছি। আমার ভাই লাশ আনার জন্য দালাল ধরে। 4 দিন পর দালালের মাধ্যমে 1,10,000 টাকা ঘুষ দিয়ে বিমানে করে লাশ সহ দেশে ফিরি। মেহেদি আর বাবুনিকে জড়িয়ে ধরে বলি, তোদের বাবাকে ফিরিয়ে আনতে পারি নাই আমি। দেশে আনার পরে ওনাকে দাফন দেওয়া হয় ওনার পারিবারিক কবরস্থানে। আমি যে কি পরিমাণের ভালোবাসি সেটা আমি যেন ওনার মৃত্যুর পরে হারে হারে বুঝতে পারছি। কাউসার হামিদ আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে জীবন যেন অনেক বেশি কঠিন হয়ে গেল। ছোট ছোট 2টা বাচ্চা আপু আর উনি আমার কাছে আমানত রেখে গেলেন। উনি দুনিয়া ছেড়ে যাওয়ার 40 দিনও হয়নি, এর মধ্যে ওনার পরিবার সম্পদ নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়। ওনার বোনেরা বাবুনি আর মেহেদির দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ ওনার পেনশনের মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যাবে এবং সম্পদের ভাগ দেওয়া থেকে বেঁচে যাবে। আমার ইদ্যত পালনও শেষ হয়নি, তার মধ্যে ওনারা এসব শুরু করেছে। আমাকে বলতো, তুমি অল্প বয়সী একটা মেয়ে, বয়স আর কত হলো, তোমার সমবয়সী কারো এখনো বিয়ে হয়নি, তার চেয়ে তুমি নিজের জীবন গুছিয়ে নাও। ইদ্যত পালনের আগে ওনার ফ্যামিলি সবাই আমার বিয়ে নিয়ে পড়েছে। উনি মারা যাওয়ার পরে ওনার বোন বলল, ওনার বোন থেকে নাকি উনি 5 লক্ষ টাকা নিয়েছে আর ওনার ফুপুর ছেলে থেকে 2 লক্ষ টাকা। এরকম করে করে প্রায় 21 লাখ টাকার হিসাব আমাকে দেয়। ঘরোয়া বৈঠক হয়, তখন আমার ভাই বলে, এত টাকা নিয়েছে, আমাদের তো কোনোদিন কিছু বলে নাই এবং সে ধার করার মতো মানুষও না, কিন্তু ওনারা বলে আমাদের থেকে নিয়েছে, এখন ফেরত দিতে হবে, শেষ কথা। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? আমাদের ছেলে আমাদের থেকে টাকা নিয়েছে, এটার আবার প্রমাণ কেন রাখবো? তোমরা টাকা দিতে না পারলে সম্পদ দিয়ে দাও। আপনাদের থেকে টাকা নিয়েছে, তাহলে দাফনের সময় খাটিয়ে ধরে রাখেন না কেন? কিন্তু ওনারা বলে আমাদের থেকে নিয়েছে, এখন ফেরত দিতে হবে, কথা শেষ। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? আমাদের ছেলে আমাদের থেকে টাকা নিয়েছে, এটার আবার প্রমাণ কেন রাখবো? তোমরা টাকা দিতে না পারলে সম্পদ দিয়ে দাও। আপনাদের থেকে টাকা নিয়েছে, তাহলে দাফনের সময় খাটিয়ে ধরে রাখেন না কেন? আমরা তো এতটা অমানবিক না। আমার ভাইয়ের সাথে তারা রীতিমতো ঝগড়া শুরু করে। তখন আমার ভাই বলে, উনি মৃত্যুর আগেও বলেছে উনি কোনো ধরনের টাকা কারো কাছ থেকে ধার নেননি এবং আমাদেরও বলে যাননি। ওনারা বলেন, কাউসার হামিদ তোমাদের থেকে গোপন রাখতে বলেছে, তাই গোপন রেখেছি। এটা নিয়ে ওরা অনেক বেশি ঝামেলা করে এবং ওনার রাস্তার পাশের জায়গাগুলোতে ওরা দোকান বেঁধে ফেলে। আমি ভাইকে বলি, ভাই আর ঝামেলা করিয়েন না, এখন এইসব ইচ্ছে করে না, ইদ্যতটা একটু পালন করি, তারপর দেখা যাবে। গ্রাম থেকে আমার একটা খালা আর খালাতো ভাই আসে আমাদের সাথে থাকার জন্য। খালাতো ভাইয়ের বয়স 16 বছর। সে মেহেদি বাবুনিকে স্কুল থেকে নিয়ে আসা করত এবং মাঝে মাঝে আমার খালা বাজার করে আনতো। বেশিরভাগ বাজার আমার ভাই করে দিত। আমাকে ওনার শূন্যতা অনেক পোড়াতো। শেষের একটা বছর ওনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আবার নিজেকে এটা বলে সান্ত্বনা দিতাম, আমার আপুর কাছে আছে, আল্লাহ তাদের জান্নাত দিয়েছে, জান্নাতে তারা শান্তিতে আছে। কিন্তু আমারও তো স্বামী হয়, আমি কার সাথে থাকবো জান্নাতে, এটা বলেও কান্না আসে। আমি কখনো নামাজে দাঁড়িয়ে ওনার সাথে জান্নাতে থাকার কথা আল্লাহকে বলি নাই, কারণ আমার আপুর সাথে কে থাকবে? আপু যদি দেখে ছোট বোনের সাথে কাউসার হামিদ, ওনার ব্যবহৃত সব জিনিস ধরে ধরে দেখতাম, বাচ্চাদের জড়িয়ে ধরতাম। একদিন মেহেদি আমাকে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি কি আবার বিয়ে করে ফেলবে, আমাদের ছেড়ে চলে যাবে আমাদের রেখে? মেহেদির মাথায় কি যে এসেছে তা আমার জানা নাই। আমি বলি, কেন বাবা, এমন কেন বলছো? সবাই বলে তোমাকে বিয়ে দিয়ে ফেলতে,
তখন তো তুমি আমাদের ছেড়ে চলে যাবে। মা, তুমি আমাদের ছেড়ে যাবে না, আমাকে ধরে বলো। আমি তখন মেহেদিকে জড়িয়ে ধরে বলি, না বাবা, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। এর মধ্যে আমার ইদ্যত শেষ হলো এবং আমার খালাতো ভাইটা গ্রামে চলে যায়, তার লেখাপড়ার ব্যাঘাত হচ্ছিল। মেহেদি আর বাবুনিদের নিয়ে আমার একা পথ চলা শুরু হয়। আমি তাদের মা এবং তাদের বাবা, তাদের স্কুলে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া, রান্না বান্না, বাজার সব আমি এক হাতে করতাম। এর মধ্যে ওদের বাবার অফিস থেকে এককালীন মোটা অঙ্কের একটা টাকা আমি পাই এবং সেটি ব্যাংকে রেখে দিই। ওদের বাবার 5টি দোকান ছিল, সেগুলো দিয়ে সংসার চলতো। কাউসার হামিদের পরিবারের সম্পদ নিয়ে আবার ঝামেলা শুরু করে। কাউসার হামিদের প্রত্যেক সম্পদগুলো ওরা বুক দখল শুরু করেছে। আমি আমার ভাইয়ের সাহায্যে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে থানায় মামলা করি। অনেক থানা মামলার বৈঠক শেষ করে সম্পদগুলো আমার আয়ত্ত নিয়ে আসি, তবে গ্রামের গুলো ওনাদের আয়ত্তই থাকে। আমি আর ঝামেলা করি না এবং ওনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই। জীবন চলছে জীবনের ন্যায়। জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায়। মেহেদি এসএসসি পরীক্ষার পরে কলেজে ভর্তি করাই। তখন ওর বড় ফুপুর সাথে আবার সম্পর্ক ঠিক হয় এবং ওনার যাতায়াত বেড়ে যায় আমার বাসায়। ওনার কলিজা জ্বলে সব সময় ভাইয়ের বাচ্চাগুলোর জন্য। ওর বড় ফুপুর যাতায়াত বেড়ে যাওয়ার পরে ছোট ফুপুর যাতায়াতও বেড়ে যায়। বাসায় আসতো, আমার জন্য আফসোসের সীমা থাকতো না, আমার জন্য হাই হুতাশ করতো। ওনারা আসলে আমি যথেষ্ট মেহমানদারি করতাম, তবে এত বেশি মিশতাম না। ওনারা এলে কিভাবে 2টা খাওয়ায় দাওয়ায় বিদায় করবো সেই চিন্তা মাথায় থাকতো আমার। মেহেদি সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার কাছে একটা মোবাইলের আবদার করে। এখনকার যুগে ওর সব সমবয়সীরা মোবাইল ব্যবহার করে, তাই আমি আর না করি নাই, ওর একটা মোবাইল কিনে দেই। এই মোবাইল কেনার পর থেকে ছেলে আমার মহা বিজি। খেতে গেলে মোবাইল টিপে একটু পর পর বাহিরে যায়। বুঝলাম ছেলে মনে হয় কারো প্রেমে টেমে পড়েছে। ও ঘুমিয়ে থাকা অবস্থায় আমি আর মোবাইলটা চেক দিই। দিয়ে দেখি ওর বড় ফুপুর মেয়ের সাথে ওর প্রেম আলাপ এবং সম্পর্ক বহু দূর এগিয়ে গেছে। চ্যাটিং এ দেখলাম বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলেছে। আমার মাথায় হাত। আমার কাছে মেহেদি তখনও পিচ্ছি। আমি যথারীতি ওর বন্ধু বান্ধব সহপাঠীর থেকে খবর নিই এবং ওরা প্রায় সময় দেখা করে ঘুরতেও যায়। আমি মেহেদিকে বুঝাই এবং বলি, বাবা, তোমার এখন ভালো লাগার বয়স, তাই বলে ওর সাথে। বাবারে, তোমাদের বাবা নেই, মা নেই, আমি তোমাদের সব। আমি চাই তোমরা ভালো থাকো। বাবা, একটা বয়সে গিয়ে, একটা জীবনে গিয়ে তারপরে এসব করো। আর তোমার এই বয়সে বন্ধু বান্ধব থাকতেই পারে। বাবা, তুমি তোমার বড় ফুপুর মেয়ের সাথে এতটুকু সম্পর্কে যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি। ওরা তোমাদের ক্ষতি চায় এবং তুমি তো জানো কিভাবে তোমার বাবার সম্পত্তি ওরা নিয়ে ফেলতে চাইছে। মেহেদি আমায় বলে, আমি আর ওর সাথে কথা বলবো না। আমি বিষয়টা বিশ্বাস করি এবং তাকে অবজারভেশনে রাখি। তার বড় ফুপুর বাসায় আসা একদম বন্ধ করে দেই, কিন্তু যথারীতি ও ঠিকই আবার সম্পর্ক রেখেছে এবং আমি ওর মোবাইল চেক দেই। বুঝি ও চ্যাটিং গুলো ডিলিট করে দেয়। ও ঘুমন্ত অবস্থায় ওর মোবাইল চেক দেই। ওর কয়েকদিন পরে ও মোবাইলের লক আইলক করে দেয়। আমি বিষয়টা আমার ভাই ভাবিকে জানাই এবং আমি নিজে বিষয়টা নিয়ে অনেক অসুস্থ হয়ে যাই। একে তো আমার একটা কিডনি, তার মধ্যে প্রায় সময় শারীরিক অসুস্থতা ফিল করি। এখানে আবার এগুলো আর ভালো লাগছে না। আমার ভাই বিষয়টা শুনে রেগে মেগে একদম আগুন। মেহেদিকে বকা দিয়ে ওর ফোন নিয়ে ফেলে। এরপর ছেলে আমার অনেকদিন ভীষণ ভালো ছিল, কিন্তু এরপর খেয়াল করলাম প্রায় সময় রুমে দরজা বন্ধ করে রাখে এবং বাইরে থেকে অনেক দেরিতে আসে। 2 মাস পরে আমি ওর বইয়ের ভিতরে একটা আইফোন দেখতে পাই, তাও নতুন ভার্সন। আমি ওর সহপাঠীর মাধ্যমে জানতে পারি ওর বড় ফুপু প্রায় সময় ওর কলেজে আসে এবং সে মোবাইল মার্কেটে নিয়ে গিয়ে 1,18,000 টাকা দিয়ে মোবাইলটা কিনে দেয়। এর মধ্যে ওর এসএসসি পরীক্ষা শেষ। আমার ভাইকে আবার বিষয়টা বলি এবং আমার ভাই রেগে গিয়ে ওর কয়েকটা চড় মারে, মোবাইলটা ভেঙে ফেলে। আমার চোখের পানি বাদ মানে না, কারণ মেহেদি এমন করবে আমার কল্পনা ছিল না। তখন মেহেদিকে আমি বারবার অনুরোধ করি, বাবারে, এমন করিও না। তুমি একটা বয়সে একটা পজিশনে যাও, আমি নিজে তোমাকে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করাবো। মেহেদি আর কিছু বলে না এবং কয়েকদিন ঠিক ছিল। করোনার সময় ঘরে ছিল আর আমার চোখের সামনে ছিল কয়েক মাস। একদিন আমাকে বলে, মা, ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি, বন্ধুদের সাথে একটু ঘুরে আসি, সন্ধ্যার আগে বাসায় চলে আসবো। ও দুপুর 11টায় ঘর থেকে বের হয়। আমি নর্মালি ওর আর কিছু বলি না। আমি মনে করছি বন্ধুদের সাথে যাবে। সারা দিন যায়, সন্ধ্যার সময়ও বাসায় আসে না। রাত 8টার দিকে ফোন করি, বলি, বাবা কোথায় তুমি? আমাকে বলে, আমি আসছি একটু পরে। আমার ছেলে বাসায় আসে রাত 9টায়। 2020 সালের নভেম্বর মাসের 20 তারিখ আমার ছেলে বিবাহ করে। 2 দিন পরে আমার শ্বশুর বাড়ির এক রিলেটিভ আমাকে ফোন করে বলে, মেহেদি তো এনিকে বিয়ে করে ফেলেছে, কোড ম্যারেজ। এনি আমার ছেলের থেকে 1 বছরের ছোট ছিল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি বলে এটা? সেদিন আবার মেহেদি গাড়ি গ্যারেজে নিয়ে যাবে বলে ঘর থেকে বের করে। সারা দিন যায়, রাত যায়, মেহেদি আসে না। আমি আর বাবুনি টেনশনে শেষ। পরের দিন বাবুনিকে দিয়ে ওর বড় ফুপুর কাছে ফোন করালে বাবুনিকে বলে মেহেদি ওদের বাসায় আছে, বউর কাছে আসছে। একটু পরে ওরা বের হবে, গাড়ি ওদের বাসায় আছে। বউ নিয়ে প্রথম বের হবে, গাড়ি না আনলে হয়? সেদিন আমার ফিল হয়েছে আপুর সংসারটা আমি আর ধরে রাখতে পারলাম না। বাবুনি আমার ভাই ভাবিকে কল দেয়, ওরা আসে আর আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমাকে মেডিকেলে নিয়ে যায়, স্যালাইন দেওয়া হয়। আমার ভাই মেহেদিকে কল দেয়, মেহেদির নাম্বার অফ করে দেয়। এইচএসসির পর মেহেদি আর পড়েনি। আমরা কেউ আর মেহেদিকে বোঝাতে সক্ষম হইনি। 2021 সালে মেহেদি আসে।
প্রায় কয়েক মাস পর আমি আমার ছেলেকে দেখি। মেহেদি এসে আমার কাছে ওর বাবার আর মায়ের টাকার ভাগ চায়, যেগুলো ব্যাংকে ছিল। বাবুনি তখন ওর বাবার গাড়ির কথা বলে, তখন বাবুনিকে মারতে উঠে। পরে বাবুনি আমার ভাইকে ফোন করে, আমার ভাই আসতে পারে না, বিজি ছিল। তখন আমি মেহেদিকে বলি, তুমি তোমার মুরব্বী ও 10 জনকে নিয়ে আসিও, আর এলাকার কমিশনার অফিসে এসে বসো, সব হবে। সেদিন ওর রুমে ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ও আবার চলে যায়। 1 মাস পর আমার ছেলে মেহেদি আমার জন্য কমিশনার অফিসে বৈঠক ডাকে। আমি যাই এবং সমস্ত ব্যাংকের ও সমস্ত কিছুর হিসাব এবং টাকা পয়সা নিয়ে তারপর কমিশনার সব ভাগ করে দেয়। কিন্তু ও বাবুনির ভাগটাও চায় এবং বাবুনিকেও সাথে নিয়ে যেতে চায়। তখন বাবুনি নিজেই বলে যে ওর সাথে যাবে না। মেহেদির শাশুড়ি বলে বাবুনির ভাগের টাকাগুলো যেন মেহেদির কাছে থাকে। আমি তো আর আসল মানা যদি ভেঙে ফেলি। মেহেদিও বাবুনিকে নিয়ে যেতে চায়। এর মধ্যে শুনি ওর বউ নাকি গর্ভবতী, বাড়ির ভাগও চায়, অথচ বাড়িটা আমার নামে। এবার আমি রেগে গিয়ে জুতা নিয়ে উঠি এবং মেহেদিকে সবার সামনে ঠাস ঠাস করে জুতা দিয়ে ইচ্ছে মতো মেরে বলি, পোলা তুই কাকে কি বলস? তোদের জন্য নিজের জীবন শেষ করলাম, একটা কিডনি পর্যন্ত তোদের বাবারে দিয়ে দিলাম। তোর বাপ মারা গেছে 2013-তে, তখন আমার সবে 22 বছর। তোদের কথা চিন্তা করে বিয়ে পর্যন্ত বসলাম না, বিনিময়ে এই প্রতিদান দিলি? এত বছর একটা টাকা এদিক সেদিক করি নাই, তুই 2 দিনের ছেলে বিয়ে করে আমাকে আঙ্গুল দেখাস? তোর উপর খোদার নালত পড়বে। বাবুনির দিকে যদি তোরা কেউ চোখ আর আঙ্গুল দেখাস, আল্লাহর কসম একদম খুন করে ফেলবো। তোর বাড়িতে তোর বউ নিয়ে থাক, তোর বাড়িতে তোর বউ নিয়ে থাক। তোর বাপ মা ছিল টিচার আর তুই হইলি অমানুষ। আজকের পর তোর ছায়া যেন না দেখি। ওর শাশুড়ি ছাড়া কেউ আর ধরতে আসে না। উল্টো আমার ভাই ধমক দিয়ে ওর শাশুড়িকে সরিয়ে দেয়, বলে ও খাওয়াইছে, ও মারবে, তুই বেডি বলার কে? মহিলাটা ঝগড়া করতেই চায় কিন্তু কমিশনারের জন্য পারে না। উনি ধমক দিয়ে বসিয়ে দেয়। কমিশনারের অফিস থেকে চলে আসি। আমার ভাইকে কাঁদতে কাঁদতে বলি, ছেলেটার জীবন শেষ করে ফেললো। আমি পারলাম না রে ভাই, পারলাম না। 3 দিন পরে আমাদের মা মেয়ের সব জামা কাপড় নিয়ে আমি আমার আপুর সংসার ছেড়ে ভাইয়ের বাসায় চলে আসলাম। কারণ আমি পারি নাই আমার আপুর সংসারটা সুন্দর করে সাজিয়ে রাখতে। আমি পারি নাই কাউসার হামিদের কথা রাখতে। অনেক অসুস্থ হয়ে যায় এইসব টেনশনে। আমার ভাবি খুব ভালো মানুষ, সে আমাকে মায়ের মতো আগলে রেখেছে। আমাকে জড়িয়ে ধরে সব সময় কেঁদে কেঁদে বলতো, নেহারে মাফ করে দিস আমাদের, তোর জীবনটা শেষ করে দিলাম। আমি আর বিয়ে বসি নাই, কারণ একটা কিডনি আমার, আল্লাহ যেখানে মানুষকে 2টা কিডনি দান করেছে, সেখানে একটা কিডনি নিয়ে পুরোপুরি সুস্থ জীবন ধারণ করা যায় না। আর একটা কিডনি শুনলে কে বিয়ে করতে চাইবে? আরেকজনের জীবন নষ্ট করে আমি কি করব? আর বাচ্চাটা ছোট ছিল, সব দিক বিবেচনা করে আর বিয়ে করি নাই। আর ইচ্ছেও ছিল না। বাবুনির বাপের গোষ্ঠী বাবুনির দায়িত্ব নিতে চায়, ওর বড় ফুপুর ছেলের বউ বানাতে চায়, লোক দিয়ে খবর পাঠায়, ভাইয়ের ছেলে মেয়েকে নিজের কাছে রাখতে চাই। মেয়েকে তো আমার ছোট একটা ছেলের ঘাড়ে দিল, এখন আমার মেয়েটাকেও নিতে চায়। আমি চুপ করে বসে না থেকে বাইরে বললাম, ভাই বাবুনিরে বিয়ে দিয়ে দিব, যা হওয়ার হোক, আমি আর পারবো না। ভাই প্রথমে রাজি না হলো, পরে আমার জোরাজুরিতে রাজি হয়ে যায়। কাউসার হামিদের বন্ধুর মেজো ছেলের সাথে আমার বাবুনির বিবাহ দিই। ছেলের বয়স 26 বছর আর ছেলে নরওয়েতে থাকে। বাবুনিকে জিজ্ঞেস করি, তুমি রাজি আছো নাকি? সে উত্তর দেয়, আমি যা বলি তাই। 2022 সালের 3 মার্চ আমার বাবুনির সাথে মাসুদের পারিবারিকভাবে বিবাহ হয়। আমি ওদের পুরো ঘর সাজিয়ে দিতে চেয়েছি, কিন্তু ওরা কিছুই নেয়নি। আমাদের চট্টগ্রামের রীতি অনুসারে কুরবানিতে গরু দিতে চেয়েছিলাম, কিন্তু কঠিন নিষেধ করে দিয়েছে। বাবুনির বিয়ের পর বাবুনিকে নায়র আনতাম এবং মাঝে মাঝে আমি গিয়ে থাকতাম, খেয়াল করতাম আমার মেয়েটা সুখে আছে কিনা। আমার মেয়ে ভীষণ সুখে আছে। আমার বাসায় আসলে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত ভাবে ওদের রোমান্স আমার চোখে পড়ে। আমি মা হয়ে সেদিকে চোখ দিতাম না। বিষয়টা এমন, আমি তরকারি কাটছি, বাবুনি ওর সামনে মাসুদও আছে, একজন আরেকজনকে ফ্লাইং কিস করতেছে, সেটা চোখে পড়তো। এবং হুটহাট একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, সেটাও চোখে পড়তো অনাকাঙ্ক্ষিত ভাবে। আমার ভালোই লাগতো, যাক ওরা ভালো আছে। মাসুদকে অনুরোধ করেছি আমার মেয়ের পড়ালেখা যেন বন্ধ না করে, দরকার হলে পড়ালেখার খরচ আমি দেব। ওরা প্রচুর ঘুরে বেড়ায়, আমি ফেসবুকে দেখি আর মনে মনে আত্মতৃপ্তি পাই। মেয়েটা আমার আজ 1 মাস হলো নরওয়ে গেছে, সেখানে কলেজে ভর্তি হয়েছে। আর মেহেদি এখন দোকান করে। ওর একটা প্রতিবন্ধী মেয়ে হয়েছে। ওর বাবার দোকানপাট গুলো ওর শ্বশুর গোষ্ঠী ভোগ করছে। মাঝে মাঝে আমাকে ফোন দেয়, বাবুনিকে ফোন দেয়, আমি কথা বলি না, বাবুনিও কথা বলে না। বিশ্বাস করেন আমি বাবুনিকে মানা করি নাই ওর ভাইয়ের সাথে কথা বলার জন্য, ও নিজেই বলে না। মেহেদি SMS দেয়, মা মিস ইউ। আমার চোখের পানি ছাড়া কিছুই আসে না। যে যার যার মতো ভালো থাকুক। আমি ভাইয়ের বাসায় থাকি, ভাবি আমাকে সন্তানের মতো রেখেছে। আমার সারা দিন যায় নামাজ কালামে আর ফেসবুকে মেয়ের সাথে কথা বলে। ওর শ্বশুর গোষ্ঠী অনেক ভালো, সবাই আমার খোঁজ খবর নেয়। আমার আজকের জীবনের পরিণতির জন্য কাউকে দায়ী করি না, কারণ আমার নসিবে যা ছিল তাই হয়েছে। আমি জান্নাতে কাউসার হামিদকেও চাই না, কারণ আমার আপুর সাথে থাকুক, এটাই চাওয়ার। আফসোস আমি আমার আপুর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলাম না। আপুর সংসারটা আর আমার নিজের হলো না।
ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য। এটি ছিল গল্পের শেষ অংশ। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।